আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটার নাম হয়েছে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। ঠিক আছে, তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে মেহরাব হোসেন নিবিড়। আমি এখন বর্তমানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে, সিএসসিতে। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশন এখন দিলাম, যাই এই পর্যন্তই এনাফ দরকার হয়েছে। এখন আমরা চ্যাপ্টারটা শুরু করি। ঠিক আছে, আজকে আমরা এই নতুন চ্যাপ্টার পড়বো ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল সম্পর্কে। এটার আজকে আমরা দেখবো যে লেকচার নাম্বার 1। ঠিক আছে, লেকচার 1। লেকচার 1 মানে সম্ভবত আমি আবার বাকি লেকচারগুলো আপনাদের ওই আমরিন ম্যাম নিয়ে দিই। ঠিক আছে, আজকে আমরা এই লেকচার 1 থেকে শুরু করব, কি ওয়েব ডিজাইন ও এইচটিএমএল সম্পর্কে। ঠিক আছে, এইচটিএমএল পার্টটা আপনাদের আজকে আমি ওয়েব ডিজাইন সম্পর্কে বিভিন্ন ডেফিনেশন এগুলো ধারণা দেবো। এই যদি ডেফিনেশন কীভাবে থাকে, এই যদি ম্যাক্সিমাম প্রশ্ন গতে আসে আর ডেফিনেশন টাইপের আসে। গতে এই যদি ভাগ ভালো থাকে আপনাদের গ এবং ঘতে 2 সেটও পাই যেতে পারেন, এমনকি আবার কপাল খারাপ থাকলে 1 সেটও হইতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করি এই চ্যাপ্টারটা। ঠিক আছে, প্রথমে প্রথমে আমাদের ডিসকাশনটা কি, ওয়েব পেজ নিয়ে। ঠিক আছে, ওয়েব পেজ সম্পর্কে আপনারা এখন বর্তমানে সবাই, তথ্য প্রযুক্তির যুগ, আপনারা সবাই ওয়েব পেজ জানেন। কি ওয়েব পেজ জিনিসটা কি? একটা ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক ডকুমেন্ট। ঠিক আছে, মানে ইলেকট্রনিক একটা ডকুমেন্ট টাইপের একটা জিনিস। ঠিক আছে, যেটা আমাদের সামনে ভিজুয়ালাইজ, যেমন একটা আমরা, যেমন সবাই আপনারা দেখছেন ইমেজ দেখে, আমরা বিভিন্ন ধরনের ইমেজ, তারপর বিভিন্ন ধরনের কি দেখি, ডকুমেন্ট দেখি, ডক ফাইল দেখি, তারপর কি মিউজিক শুনি বা ভিডিও দেখি। ঠিক আছে, এগুলো দেখি না সব কিছু। হ্যাঁ, এগুলো সব কিছু কীভাবে কীভাবে দেখি? ইমেজ দেখি গ্যালারির মাধ্যমে, ডক ফাইল কি একটা কোনো একটা সফটওয়্যার মাধ্যমে ওপেন করি, ভিডিও কি একটা প্লেয়ারের মাধ্যমে ওপেন করি। এগুলো কি সব ধরনের, সবগুলো কি একটা একটা ইলেকট্রনিক ডকুমেন্ট। এগুলো যেমন ইমেজ একটা ইলেকট্রনিক ডকুমেন্ট, এগুলো ভিডিও একটা ইলেকট্রনিক ডকুমেন্ট, এগুলো সব কিছু কি একটা সফটওয়্যার মাধ্যমে ওপেন করে। ঠিক আছে, এগুলো সবকটা ইলেকট্রনিক ডকুমেন্ট। সেভাবে ওয়েব পেজ হলো কি, এগুলো সবকটা কিন্তু মাধ্যম দিয়ে ওপেন করি। দেখছেন, ইমেজ কি একটা গ্যালারি দিয়ে ওপেন করি, গ্যালারি দিয়ে ইমেজ ওপেন করি। ডক ফাইল একটা সফটওয়্যার দিয়ে ওপেন করি। ঠিক আছে, ভিডিও একটা সফটওয়্যার দিয়ে ওপেন করি, কি সেটা প্লেয়ার। ঠিক আছে, প্লেয়ার। এগুলো সব কিছু একটা একটা না একটা মাধ্যম দিয়ে ওপেন করি। ঠিক আছে, ওয়েব পেজ হলো এক ধরনের কি ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট। ঠিক আছে, যা সাধারণত এইচটিএমএল, এই যে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কি করে ওয়েব পেজটা সাধারণত কি এইচটিএমএল দিয়া তৈরি করা হয়। ঠিক আছে, হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কি করা হয়, ওয়েব পেজটা তৈরি করা হয়। এবং কি বলা হয়, এই লেখা মানে এইচটিএমএল লেখা হয়, এই ওয়েব পেজটা এইচটিএমএল লেখা হয় ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে দেখেন, ইন্টারনেট ব্যবহারকারী কি এই ব্রাউজারের সাহায্যে কি করে, ব্রাউজারের সাহায্যে ইউআরএল এর মাধ্যমে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। ব্রাউজারের সাহায্যে ইউআরএল আমরা এই পড়বো, ব্রাউজার কি এটাও পড়বো, ইউআরএল কিভাবে কি কাজ করে এগুলো পড়বো। ঠিক আছে, তো আপনারা ডেফিনেশনটা আশা করে বুঝতে পারছেন। ওয়েব পেজ কি, ওয়েব পেজের সংক্ষেপে মনে রাখবেন, ওয়েব পেজের একটি ইলেকট্রনিক ডকুমেন্ট, যেটা তৈরি করা হয় কি দিয়া, হ্যাঁ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে লেখা হয় যেটা। ঠিক আছে, এটাই বলতে গেল। আর এদিকে দেখছেন কি ব্রাউজার, এটা ব্রাউজারের সাথে, যেমন এগুলো ওপেন করে কি, এগুলো সবকটা একটা কি ইলেকট্রনিক ডকুমেন্ট, এগুলো ওপেন করে যেমন একটা মাধ্যমে না, সেভাবেও কি এটা একটা ইলেকট্রনিক ডকুমেন্ট, এটা ওপেন করে কি ব্রাউজারের মাধ্যমে। এখন ব্রাউজার সম্পর্কে আমরা একটা ধারণা নিই, ব্রাউজারটা কি, ব্রাউজার। ঠিক আছে, ওয়েব ব্রাউজার, এগুলোর মাধ্যমে কি করি আমরা একটা ওয়েব পেজে ঢুকতে পারি। ঠিক আছে, ব্রাউজার আমরা কি ইউজ করি, যেমন আমরা এই যে যদি ব্রাউজারে দেখা দেই, ব্রাউজার যেমন সাফারি ব্রাউজার ইউজ করে আমরা একটা কি ওয়েব পেজে ঢুকতে পারি, সাফারি ব্রাউজার ইউজ করি, ক্রোম ব্রাউজার ইউজ করি, অপেরা ব্রাউজার ইউজ করি। এগুলো সবকটাই একটা ব্রাউজার, এগুলো ইউজ করে কি করি আমরা একটা ওয়েব পেজে লগ ইন করতে পারি। ঠিক আছে, বা একটা ওয়েব পেজে আমরা ঢুকতে পারি। ঠিক আছে, যেমন এই যে কি আছে, ওয়েব ব্রাউজার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, যেমন আমরা দেখছি একটা সফটওয়্যার মাধ্যমে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন এগুলো একই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের বা দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা যায়। ঠিক আছে, যেমন ওয়েব পেজগুলো একটু দেখছেন, এই ওয়েব পেজগুলো কি করা যায়, ব্রাউজ করা যায়। ব্রাউজ করা মানে কি, ওপেন করা যায়। ব্রাউজ এই জিনিসটা কি মানে কি, ওপেন করা যায়। ব্রাউজ বা ওপেন একই জিনিস হলো। ঠিক আছে, মানে একটা ওয়েবসাইট ব্রাউজ করা, ওয়েব পেজগুলো ব্রাউজ করা যায় কিভাবে, একটা ব্রাউজ করা যায় এই ওয়েব ব্রাউজারের সাহায্যে। ওয়েব ব্রাউজারগুলো কি কি ইউজ করি আমরা, সাফারি ইউজ করি, আরও আছে অনেক, ক্রোম ইউজ করি, অপেরা ইউজ করি, এগুলো অনেক ধরনের ব্রাউজার আছে, এগুলোর মাধ্যমে কি আমরা একটা ওয়েব পেজ কি করি, এটা ব্রাউজ করতে পারি। ঠিক আছে, তারপর কি বলছে, ব্রাউজারের ওয়েব পেজ এবং ওয়েবসাইটে গুলোকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি ব্যবহার করেও মানুষের বোঝার উপযোগী অনুবাদ করে। আর একটা কি, আর একটা হাইপার টেক্সট
ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে করে কি এগুলা মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এরপর কি আমাদের আছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এখন আমরা যেটা দেখছি ওয়েব ব্রাউজার দেখছি, ওয়েব পেজ দেখছি, ঠিক আছে, কিন্তু এগুলা কোনোটাই সার্চ ইঞ্জিন কোনো একটা ব্রাউজারও না বা এগুলো কিছুই না। আপনারা আশা করি সার্চ ইঞ্জিন সম্বন্ধে আপনার আইডিয়া আছে। যেমন আমরা যদি এখন একটা জিনিস দেখি, যদি আমরা ক্রোমে যাই, ঠিক আছে, ক্রোমে যে আমরা কি দেখতে পারি, এই ক্রোমে আমরা এই জায়গায় অনেক কিছু সার্চ করতে পারি না, যে কোনো কিছু সার্চ দিলে কি আইসা পড়বে। যেমন আমি শুধু দেখবো কি শুধু ইউজিভি দিলে কি আমার সম্পূর্ণ ইউনিভার্সিটি ডিটেলসটা আইসা পড়বে, পোর্টাল আইসা পড়ে সামনে। এটা কি একটা ক্রোমাটাস ওর একটা ইঞ্জিন রেখে দিয়েছে, সার্চ ইঞ্জিন, মানে এটা শো করলে সে কিভাবে ব্রাউজ করে অন্য জায়গায় নিয়ে যায়, এক হোম পেজ থেকে অন্য পেজে নিয়ে যায়, সবকিছু কিভাবে হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এবং এটাই কি অনেকগুলো পেজ একসাথে কানেক্ট করে রাখে। যেমন আমরা পৃথিবীর যে কোনো একটা ওয়েবসাইট সার্চ দিলেই কি পাই যাই না, সবকিছু কিসের মাধ্যমে হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন ডেফিনেশন কি ছিল? সার্চ ইঞ্জিন বা আন্তর্জাল অনুসন্ধান ব্যবস্থা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জাল দুনিয়া যে কোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি। যেমন আমরা দেখলাম ইউটিউবে শুধু আমি সংক্ষেপে একটু নাম লিখছি, আমার সম্পূর্ণ আমার পোর্টালটা আসছে পড়ছে সামনে, ঠিক আছে। এভাবে এই সার্চ ইঞ্জিনটা কাজ করে, ঠিক আছে। কোনো কিছু সংক্ষেপে নাম লিখলি সে কি সমস্ত ডাটাগুলো ফিল্টার করে যেটা আমি খুঁজতে চাইতেছি সেটাই আমার সামনে এনে দেয়। যেমন এই দেখেন ইন্টারনেটের মাধ্যমে আমরা যেভাবে সার্চ দিলে যেভাবে আস্তে আস্তে ডাটাগুলো ঘুরে ঘুরে আমাদের কাছে আসতে থাকে, এই সম্পূর্ণ প্রচেষ্টা দেওয়া আছে। এইভাবে আমরা এই যেমন একটা কোনো জায়গায় সার্চ দিলে কি করি, যেমন ক্রোমে যাই সার্চ দিই, সাফারিতে যে সার্চ করি, এই সার্চ ইঞ্জিনটা কাজ করে সেই জিনিসগুলা আমাদের সামনে নিয়ে আসে। যেমন অনুসন্ধান ইঞ্জিন সার্চ ইঞ্জিন আরেকভাবে বলা যায় অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়। যেমন আমরা যদি সার্চ করি তারা কি করে এই সার্চ ইঞ্জিনটা অনেকগুলো ওয়েবসাইট কি করে প্রদর্শন করে খুঁজে বের করে কোনটা বেটার আছে, এবং সেইটার মাধ্যমে কি আমাদের কাছে বেটার যেটা আছে সেইটা আমাদের কাছে প্রদর্শন করে। এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন, ঠিক আছে। ডেফিনেশন গুলো কিন্তু আসতে পারে সার্চ ইঞ্জিন, এই ডেফিনেশন গুলো পর মুখস্থ রাখো, ঠিক আছে। গেল সার্চ ইঞ্জিন। তারপর কি আছে আমাদের এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটাকে আপনারা দেখছেন এইচটিএমএলটা কিভাবে কি কাজ করে। এইচটিএমএল কি জিনিসটা, এইচটিএমএল আমরা কি জন্য ব্যবহার করি? একটা ওয়েব পেজ ফরম্যাট দ্বারা করার জন্য আমরা এইচটিএমএল ব্যবহার করি, ঠিক আছে। হ্যাঁ করি না? বুঝছেন আশা করি। যেমন ফরম্যাট বার দ্বারা করার জন্য কোনো একটা এটা ওপেন করা হয় কিসের মাধ্যমে? এইচটিএমএল একটা, যেমন আমরা ভিএস করে টাইপ করলে যদি আমরা এইচটিএমএল ওপেন করতে চাই, আমরা যদি লাইভ সার্ভার অন করি তাহলে এটা কি একদম ব্রাউজ দিয়ে ওপেন করা হয়। সহজ ভাষা আপনার বুঝাই, এইচটিএমএল কি ব্রাউজারের মাধ্যমে ওপেন করা হয়। এইচটিএমএল ফাইলগুলো ব্রাউজারের মাধ্যমে ওপেন করা হয়। লিখে দিই, এইচটিএমএল ফাইলগুলো ব্রাউজারের মাধ্যমে ওপেন করা হয়। আর একটা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আপনাদের তৃতীয় অধ্যায় আলোচনা করেছি, তবু আমি আবার বলি প্রোগ্রামিং ভাষা হচ্ছে আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ভাষাটা দেই, ঠিক আছে, এইটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বুঝছেন? প্রোগ্রামিং ভাষা কিভাবে আমরা দেখতে পারি, এটা আমরা ভিএস কোডের সাহায্যে দেখতে পারি। যেমন ভিএস কোডে প্রোগ্রামিং ভাষাগুলো লেখলে আমরা এটার মাধ্যমে দেখতে পারি। ভিএস কোড আছে, কোড ব্লকস আছে, এগুলো কি হচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রামিং ভাষাটাকে দেখতে পারি, ঠিক আছে। আর এইচটিএমএল দিয়ে কি করি আমরা, এইচটিএমএল দিয়ে একটা কোনো ওয়েবসাইট স্ট্রাকচার বানাই, স্ট্রাকচারটা কেমন হবে সেইটা দেই। আমরা একটা ওয়েবসাইট এরকম থাকলে, ওয়েব পেজ এরকম থাকলে এই উপরে হেডারে কি কি থাকবে বা এই জায়গায় ইনফরমেশনগুলো কি কি থাকবে এগুলো থাকে, আর হেডারে কি কি থাকবে ফাইল করে সাজানো থাকে। এটা কি করে? এইচটিএমএল কাজ করে। এইচটিএমএল সম্পূর্ণ একটা ওয়েবসাইটকে দাঁড়া করাই দেয়, ঠিক আছে। যেমন আগের পেজে যদি যাই, এটা কি করে দেখেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি মানে এটা ডিজাইন করে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে ওয়েবসাইটটিকে ডিজাইন করে সম্পূর্ণভাবে, কি করে? এইচটিএমএল। বুঝছেন আশা করি এখন তো। এই মার্কআপ মানে জিনিসটাকে সম্পূর্ণ স্ট্রাকচারটা দাঁড়া করা। যেমন ওয়েবসাইটের কোন জায়গায় কি থাকবে, এই যে একটা ওয়েবসাইট আছে দেখেন আমাদের ভার্সিটি ওয়েবসাইট, কোন জায়গায় কি আছে সম্পূর্ণ কাজটা কি করছে, এই কাজগুলো সম্পূর্ণ এইচটিএমএল মাধ্যমে হয়েছে। এই সাজানো, এই জায়গায় লগইন পেজ, সব কাজটা এইচটিএমএল মাধ্যমে হয়েছে, ঠিক আছে। আর এই জিনিসটা প্রদর্শন করছে কি একটা ব্রাউজার প্রদর্শন করছে, ঠিক আছে। এই হচ্ছে যে এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষা কি ভিএস কোড দিয়ে এবং কোড ব্লকসে করি, এবং এটা কি মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কম্পিউটার ভাষা মানে বুঝে, এইটা কম্পিউটার ভাষাকে আমরা দিই এই জিনিসটা, ঠিক আছে। এই গেল এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্য। আরও অনেক ডিটেলস আছে, সেগুলো আপনারা বইতে পড়লে পাবেন, আমার স্লাইডেও থাকতে পারে, দেখবেন।
এখন আছে কি আমরা ওয়েবসাইট সম্পর্কে আমরা ধারণা নেব। ওয়েবসাইট কি? একটি ডোমেনের অধীনে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। হ্যাঁ, এখন এই জায়গায় দেখেন আপনারা কি বলছে, একটি ডোমেনের অধীনে সার্ভার রাখা। ডোমেন পরে দেখবো, ডোমেন খুব হাইপালা জিনিস, এই জিনিসটা আমরা একটু পরে দেখতেছি। একটি ডোমেনের অধীনে সার্ভার রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। যেমন একটা ওয়েব পেজের সাথে একটা ওয়েব পেজ কি এরকম থাকে, একটা ওয়েব পেজ থাকে না, এই ওয়েব পেজের সাথে অন্য অন্য ওয়েব পেজগুলো যে একসাথে যে সমষ্টি করা আছে, এই যে সমষ্টি করা আছে, এই সমষ্টি করাগুলো থাকলে কাকে বলে? সমষ্টিকে একটা ওয়েবসাইট বলা যায়। ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইটে আপনারা যদি ঢোকেন, যেমন এই জায়গায় আমাদের ভার্সিটির ওয়েবসাইটে যদি ঢোকলে কি দেখবেন? এই যে অন্য অন্য পেজগুলো একসাথে কি সংযুক্ত করা না, এই কনফার্মেশন গেলে অন্য সাইডে যায়, এগুলো কি একটা পেজের সাথে অন্য পেজটা সংযুক্ত করা। এটা কি মাধ্যমে হইতেছে? এই সমষ্টিটা হয়েছে, এগুলো কি একটা ওয়েব, কি ছিল এটা? ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কি? একটি ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের। ওয়েবসাইট আর একটা ওয়েব পেজ, মাথায় রাখি কিন্তু, ওয়েবসাইট আর একটা ওয়েব পেজ। ওয়েবসাইট, ওয়েব পেজ আমরা একটু আগে দেখে আসছি কি, সেই ওয়েব পেজগুলো একাত্রে অনেকগুলো সমষ্টি হবে, একাত্রে অনেকগুলো যুক্ত হয়ে কি করে? একটা নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আর এটা এই জিনিসটা আপনারা জানেন অবশ্য। কোনো ওয়েবসাইটে ঢুকতে যে আমরা প্রথমে একটা পেজ আমাদের সামনে ওয়েব পেজ প্রদর্শন হয় না, সেটাকে বলে কি? একটা হোম পেজ বলা হয়। ঠিক আছে, এই ওয়েবসাইট সম্পর্কে গেল। তারপর কি আছে আমাদের? ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। ওয়েব পোর্টাল জিনিসটা কি? আমাদের যে বিভিন্ন ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইটগুলো ভিত্তি করে এই ওয়েব পোর্টালটা সাজানো হয়। ঠিক আছে, যেমন আর্কাইভ ওয়েবসাইট কি? জাস্ট একটা ওয়েবসাইট দেওয়া থাকলে সেইটার মধ্যে কোন ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনগুলো সাধারণত আমরা দেখতে পারি। একটা ডকুমেন্ট টাইপের একটা ইনফরমেশন দেওয়া থাকে, একটা মানুষের ছবি দেওয়া থাকে, এগুলো প্রদর্শিত হয় জাস্ট স্ট্যাটিক ওয়েবসাইটের মতন। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এগুলো আমরা পরে দেখবো, জাস্ট এটা একটু ধারণা নেয়। আর্কাইভ ওয়েবসাইট কি? একটা ওয়েবসাইটে সাধারণ পুরাতন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, অডিও এবং ভিডিও প্রদর্শন করার জন্য হয়। জাস্ট নর্মাল ভিডিও এগুলো প্রদর্শন করে। আর বিজনেস ওয়েবসাইট কি? বিজনেস ওয়েবসাইট হয়েছে ব্যবসায়ী সেবাদান, প্রচার, প্রসার ইত্যাদি উদ্দেশ্যে এই সকল ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন কি দারাজ কিন্তু একটা অ্যাপস আছে, আর দারাজ নামে আরেকটা কি আছে? ওয়েবসাইট আছে, দারাজে ওয়েবসাইট আছে, এগুলো কি? বিজনেস ওয়েবসাইট। ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইট কি? ই কমার্স ওয়েবসাইট হয়েছে পণ্য বিক্রয় ও মূল্য পরিশোধ করার মাধ্যমে ব্যবস্থা, তাদেরকে ই কমার্স ওয়েবসাইট বলে। ই কমার্স ওয়েবসাইট বলেন তো কি কি আছে? ই কমার্স ওয়েবসাইট আছে বিক্রয়.com আছে, অ্যামাজন আছে। ই কমার্স ওয়েবসাইট আপনি দারাজও ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, ই কমার্স আর বিজনেস তো জিনিসটা একসাথে হয়ে যায়। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবেন, এগুলো আসতে অনেক ইম্পর্টেন্ট। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে সেটা হচ্ছে কি আমাদের এই জায়গায় ওয়েব পোর্টাল। ঠিক আছে, ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা অনেক গচ্ছিতভাবে থাকে। ঠিক আছে, অনেকগুলো তথ্য থাকে, যেমন একটা কোনো ভার্সিটি, স্কুল, কলেজের ওয়েবসাইট আপনারা দেখছেন না, সেগুলো ওয়েব পোর্টালে আপনার ইনফরমেশনগুলো, কোনো স্টুডেন্ট ইনফরমেশন অনেক সুন্দর করে সাজানো থাকে, নাম, রোল, তার সেমিস্টার, সেশন, কত টাকা পরিশোধ করছে, সব কিছুভাবে থাকে না, এটাই ওয়েব পোর্টালের মধ্যে থাকে। ওয়েব পোর্টালগুলো যেমন বাংলাদেশ বা অন্যান্য দেশের সব বড় বড় কোম্পানিগুলো ওয়েব পোর্টালগুলো ইউজ করে। ঠিক আছে, ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট। দেখছেন, বিশেষভাবে লাগাই দিচ্ছে, এটার জন্য একটা কি বিশেষভাবে চিন্তা করা লাগবে, পরিকল্পিত একটা আইডিয়া থাকা লাগবে। পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার। এটার মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যেমন এটার মধ্যে আপনার ইনফরমেশনও থাকে। আবার অনেক ভার্সিটি যদি ওয়েবসাইটে, তাহলে ভার্সিটি অনেক ইনফরমেশন থাকবে, নোটিশ এটার মধ্যে দেবে, তাহলে গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক কি এটার মধ্যে সমাহার থাকে। যেমন www.bangladesh.gov.bd, এটি হচ্ছে ওয়েব পোর্টাল। এটা কি একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট না? বাংলাদেশের গভর্নমেন্টের সব নিউজগুলো সব কিছু এটার মধ্যে থাকবে না? এটা গুরুত্বপূর্ণ ওয়েব পোর্টাল কি এইটা? www.bangladesh.gov.bd, যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে বললাম অনেক কিছু দেওয়া আছে। আশা করি বুঝছেন আর্কাইভ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল কি পড়বেন। এগুলো ক নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যেমন এই জায়গা দিয়ে ইম্পর্টেন্ট যদি বলতে চাই, এটা এই ওয়েব পোর্টালটা খুব ইম্পর্টেন্ট, খুব ওয়েব পোর্টালটা। তারপরে আমাদের কি আছে? ওয়েব হোস্টিং। ঠিক আছে, এতক্ষণ আমরা সবকিছু তো পড়লাম। ঠিক আছে, যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েব পেজগুলোর সমষ্টিকে ওয়েবসাইট বলে, কিভাবে কি আর্কাইভ ওয়েবসাইট, এই সবগুলো পড়ছি না। এখন আপনারা একটা জিনিস খেয়াল করছেন, যেমন একটা পেজ নিই, যখন মনে করেন আমরা কেউ একটা ওয়েবসাইট বানাইছি। ঠিক আছে, এই একটা ওয়েবসাইট বানাইলাম। ঠিক আছে,
অ্যান্ড এই ওয়েবসাইটে তো অনেকগুলো ডাটা আছে, ঠিক আছে? এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কোন জায়গায় থাকে আসলে আপনারা কি খেয়াল করছেন? হ্যাঁ, যখন আমরা কোনো ওয়েবসাইট বানাই, যদি আমি এটা লোকাল হোস্টের মাধ্যমে ইউজ করি, বা আমার কম্পিউটার, আমার এই মনে করেন আমার কম্পিউটার আছে, ঠিক আছে? এই আমার কম্পিউটার, ঠিক আছে? এই কম্পিউটারে আমি মনে করেন ওয়েবসাইটটা বানাইয়া এই কম্পিউটারের মধ্যে আমি আমার সব ডাটাগুলোকে কি করছি, রাইখা দিছি, ঠিক আছে? এই যে আমার কম্পিউটারকে রাইখা দিছি, আমার কম্পিউটার কি বানাই দিয়েছি কি একটা একটা সার্ভার বানাই দিছি, ঠিক আছে? আমার কম্পিউটারকে একটা সার্ভার বানাই দিছি, কিন্তু এটা কি হবে বলেন? আমার কম্পিউটার কি সার্ভার হবে? যখন আমি আমার কম্পিউটারটা অফ করে দেবো তখন কি করবে একটা ইউজার, যখন একটা ইউজার আমার এই ওয়েবসাইটের ডাটাটা নিতে চাইবে, ঠিক আছে? আমার এই ওয়েবসাইটের ডাটাটা নিতে চাইবে, তখন কি সে ফার্স্টে ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে কি আমার এই কম্পিউটারে যাবে না? কম্পিউটারে যাই তো তার ডাটাটা নেওয়া লাগবে। কিন্তু আমি যখন আমার কম্পিউটারকে শাটডাউন করে রাখবো, অফ করে রাখবো, তখন কি ইউজার কোনো ডাটা পাবে? তখন তো কোনো কিছুই পাইতেছে না, সে সব কিছু থাইমে রয়েছে না? এর জন্য কি এই সার্ভার, এটা কি সার্ভার হয়েছে না? এটা কোনো কাজ করতেছে না, ঠিক আছে? চলবে, জাস্ট আমি যখন কম্পিউটারটা ওপেন রাখবো তখন কি করবে, এই ডাটাটা ইউজার দেখতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি যখন কম্পিউটার অফ করে দেবো তখন ইউজারের কাছে কোনো ডাটা যাবে না। এর জন্য আমরা কি ব্যবহার করি, যখন আমরা একটা ওয়েবসাইট বানাই তখন আমরা আগে কি করি, একটা ইয়া খুলে রাখি, একটা মানে সার্ভার কিনি আমরা, যে সার্ভারের মাধ্যমে ইউজার কি করবে, এটা ইউজার কি করবে, মনে করেন এটা সার্ভার, ঠিক আছে? এটা ওপেন সার্ভার, মানে এটা কম্পিউটারে এটা এটা একটা কি বানাইছে, সার্ভার, যেটা সবসময় 24 আওয়ার ওপেন থাকবে সবসময়। এই সার্ভারটা আছে, ঠিক আছে? এই সার্ভারটা আমি কিনে রাখছি, ঠিক আছে? যখন ইউজার কোনো কিছু একটা রিকোয়েস্ট করবে, এই সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে আমার এই ওয়েবসাইটটা যাইয়া, যখন সার্ভার কাছে রিকোয়েস্ট করবে, সার্ভার কি করবে, সাথে সাথে ওকে রেসপন্স করবে, ঠিক আছে? সার্ভারটা সাথে সাথে রেসপন্স করতেছে, ঠিক আছে, ইউজারকে। সে সবসময় এই ইউজার কি করতেছে, সবসময় সার্ভার দিয়ে একটা তার সার্ভিস পাই যেতেছে, তার কোন ইনফরমেশন লাগবে এই ওয়েবসাইট দিয়া সকল কিছু কিভাবে একটা সার্ভারের মাধ্যমে পাই যেতেছে। আর আমি আমার এই ওয়েবসাইটের সকল জিনিসগুলো কিসে রেখে দিছি, এই সার্ভারে রাখতে দিছি, এই সার্ভারটায়, ঠিক আছে? সার্ভারটা, আর এই সার্ভারটা আমি কি কিনে রাখছি, ঠিক আছে? এভাবে রাখছি, এই সার্ভার দিয়ে সে পেয়ে যাচ্ছে ইনফরমেশনগুলো, আমার কম্পিউটারের মাধ্যমে আমি করি নাই, ঠিক আছে? আমার কম্পিউটার বিকল্প আমি একটা সার্ভার রাখছি, যেটা সবসময় ওপেন থাকবে, ইউজারকে সবসময় ইনপুট দিতেই থাকবে, মানে মানে এই রেসপন্স করতেই থাকবে একটা। এই জিনিসটাকে কি বলা হয়, ওয়েব হোস্টিং। মানে এক জায়গায় আমরা ওয়েবসাইটে এক জায়গায় জিনিসটা রাখতে দিচ্ছি, ঠিক আছে? সেই জায়গা দিয়ে ইউজার জিনিসটা দেখতে পারতেছে। এই যেমন এই জায়গায় দেখেন, এই চিত্রতেই মনে করেন এইটা একটা সার্ভার, এবং এই সার্ভারে অধীনেই সবগুলো কম্পিউটার, পিসি সবকিছুতে কি দিতেছে, ডাটাগুলো যাচ্ছে, ডাটাগুলো হিট করতেছে আর রেসপন্স করতেছে। ডাটা হিট করে, ইউজার হিট করতেছে যে আমার এই ইনফরমেশন লাগবে, আর ও কি করতেছে, সার্ভার রেসপন্স করতেছে। এই জিনিসটা হচ্ছে কি, ওয়েব হোস্টিং। তাহলে ওয়েব হোস্টিং এর ডেফিনিশন আমরা কিভাবে দিতে পারি, যে ইউজার যদি কোনো সার্ভারকে রেসপন্স করে, এবং ইউজার যদি কোনো সার্ভারকে রিকোয়েস্ট করে এবং সেই অনুযায়ী যদি সার্ভার সাথে সাথে রেসপন্স করে, এবং এটা যদি সবসময় ওপেন থাকে, সেটিকে বলা হয় কি, ওয়েব হোস্টিং। যদি এটা খ নম্বর আসে, এরকম আপনারা একটা চিত্র দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেবেন। আমি যেটুকু বুঝেছি আশা করি বুঝতে পারছেন। এই চিত্রটাই কি সুন্দর করে এই কি ওয়েব হোস্টিং এর ব্যাখ্যা দিয়ে দেবেন, যদি খ নম্বরে বলে এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? আশা করি ওয়েব হোস্টিংটা বুঝতে পারছেন। এবার কি, ওয়েবসাইটের ঠিকানা, খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? ওয়েবসাইটের ঠিকানা, আমরা যেমন এতক্ষণ যখন দেখছি, আমরা সার্ভারে বিভিন্ন ধরনের কি রাখি, আমাদের ওয়েবসাইটের জিনিসগুলা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা ওই ওয়েবসাইটটা সার্চ দিলে কিভাবে ওই জিনিসটা আমাদের কাছে আসছে পড়ে, ঠিক আছে? যেমন কোম্পানি, একটা আদার কোম্পানি, অন্যান্য কোম্পানিগুলো যখন সার্চ দেয়, বা এই কোম্পানিতে আমরা সার্চ দিই, তখন তাদের ইনফরমেশনগুলো আমরা কিভাবে এই ফাইলগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, সেই কি আপনাদের আইডিয়া আছে? তাহলে দেখেন কিভাবে আমরা এটা জিনিসটা করতে পারি, সেটা আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে বের করতে পারি, ঠিক আছে? একটা কি করি, একটা খুলে ফেলছি, আমরা দেখি কি আইপি অ্যাড্রেস ছিল, আর প্রিভিয়াস পেজে কি ছিল, ওয়েব ঠিকানা, আর আগে পেজে ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং কি দেখছি, আমরা একটা সার্ভারের মধ্যে আমরা ডাটাগুলো রাখতে পারছি, আর একটা ছিল ওয়েবসাইটের ঠিকানা। ওয়েবসাইটের ঠিকানাটা কি, এই আইপি অ্যাড্রেসই। আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে সেটা দেখতেছি। আইপি অ্যাড্রেসের পুনরূপ কি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অ্যাড্রেসটি হলো লজিক্যাল সংখ্যাসূচক, ঠিক আছে? এইটা কি, সংখ্যাসূচক অ্যাড্রেস, ঠিক আছে, সংখ্যাসূচক।
যেমন আমরা একটা ওয়েবসাইটে যখন ডাটাগুলো রাখি, ওয়েবসাইটে রাখি এবং ওয়েবসাইটে যখন আমরা সার্ভারে দিই, তখন একটা ইউজার যখন সার্চ দেবে তখন কি ইজিলি সে জিনিসগুলো পাই যেতে আছে? পাইতেছে না। কেন? কারণ তার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। যখন যেমন আইপি অ্যাড্রেসগুলো কিভাবে হয়, যেমন হয় যে আইপি অ্যাড্রেস দুই টাইপের আছে, একটা আছে আইপিভি4 আর একটা আছে আইপিভি6, ঠিক আছে? আপনাদের এইটা মনে হয় বইতে অত না, এইটা এটা আপনাদের বইতে লাগবে না, এইটা লাগবে আইপিভি4, ঠিক আছে? আইপিভি4 এ কিভাবে হবে জিনিসটা যে আপনাদের দেখাই, একটা বক্স করি। বত্রিশ না, তাহলে আটটা আটটা করে দেবেন। 0 1 1 1 0 0 1 1, এটাও যে কোনো একটা সংখ্যা দেন। 0 0 0 0 1 1 1 1, এটা দেন 1 0 1 0 1 0 1 0, এটা দেন যাইয়া 1 1 1 1 0 0 0। সবগুলা মিললে কি হয়েছে? 32 হয়েছে। 32 বিটের হয়েছে, হয়েছে আইপিভি4 32 বিটের, ঠিক আছে? এরকম একটা আমরা আইপি অ্যাড্রেস লিখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা এইভাবে কি আইপি অ্যাড্রেস এতগুলো সংখ্যা মনে রাখা সম্ভব? এর জন্য আমরা আইপি অ্যাড্রেসের এটা কি বাইনারি ভ্যালু আছে, আমরা তাহলে ডেসিমাল ভ্যালু আছে, আমরা তাহলে বাইনারি সংক্ষেপে জিনিসটা বাইর করবো। সংক্ষেপে যেমন আমরা লিখতে পারি কি, সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখতে পারি 122.56.32.94, এভাবে আমরা কি করতে পারি, বা 90, এভাবে কি আমরা একটা এই জিনিসটাকে ভাঙ্গাইয়া শর্ট করতে পারি, ঠিক আছে? শর্ট করে আমরা কি করছি, এই জিনিসটাকে বানাইছি। এভাবে আমরা একটা আইপি অ্যাড্রেস বানাইতে পারি, ঠিক আছে? আইপি অ্যাড্রেসে ডেসিমাল ভ্যালুগুলো কাউন্ট করি, ঠিক আছে? গেল, এই পর্যন্ত বুঝছেন, ঠিক আছে? যেমন আমরা ফেসবুক আইপি অ্যাড্রেস, আমরা ফেসবুকে আইপি অ্যাড্রেস কত জানি, এইটা এটা লিখে যদি আমরা সার্চ ইঞ্জিনে যদি দেখেছি ওই জায়গায় সার্চ বাটনে যদি সার্চ করি, তাহলে কি আমাদের ফেসবুক অটোমেটিক এসে পড়বে, ঠিক আছে? এই যে আমরা ওয়েবসাইট বিভিন্ন সার্চ করার জন্য ফার্স্টে আমরা কি করছি, আমরা একটা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস জেনারেট করছি, ঠিক আছে? নাহলে কি সার্ভারে রাখার তথ্যগুলো আমরা কি নির্দিষ্টভাবে পাইতাম? পাওয়া যেত না। তার জন্য কি লাগছে, আমাদের একটা আইপি অ্যাড্রেস লাগছে, ঠিক আছে? এখন এই আইপি অ্যাড্রেস আপনারা দেখছেন গুগলের জন্য একটা আইপি অ্যাড্রেস, সবকিছু একটা নির্দিষ্ট কি আইপি অ্যাড্রেস আছে। আপনারা যদি আপনাদের কম্পিউটারে যাই লেখেন মাই আইপি, সার্চে জানেন ক্রোম ব্রাউজারে যাই দেখবেন আপনার আইপিটা শো করবে, ঠিক আছে? এভাবেই সবকিছুর একটা কি আইপি অ্যাড্রেস আছে নির্দিষ্ট, ঠিক আছে? তো আমরা দেখলাম বিভিন্ন আইপি অ্যাড্রেস, বিভিন্ন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসগুলো। এগুলো কি হয়, এগুলো একটু কমপ্লেক্স টাইপের না, এগুলো কি সহজে মনে রাখা যায়? হ্যাঁ, এই আইপি অ্যাড্রেস ফেসবুকের জন্য, গুগলের জন্য যা আছে এই আইপি অ্যাড্রেসগুলো, এগুলো কি সহজে কি মনে রাখা যায়? এগুলো সহজে মনে রাখা যায় না। এর জন্য কি করছে, এর জন্য একটা আলাদা কি করা লাগছে, আমাদের আলাদা ডোমেইন ব্যবহার করা লাগছে। ডোমেইন কি? ডোমেইন হলো ডোমেইন ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস, ঠিক আছে? একটু আগে আমরা কি দেখছি, একটু আগে আমরা দেখছি আইপি জিনিসটা কি, সংখ্যাসূচক অ্যাড্রেস, আর এটা কি টেক্সট অ্যাড্রেস, ঠিক আছে? ডোমেইনটা কি, এটা হচ্ছে টেক্সট অ্যাড্রেস। টেক্সট, কোনো কিছু টেক্সট আকারে থাকবে, ঠিক আছে? যেমন এই জায়গায় আইপি অ্যাড্রেস, ফেসবুকে আইপি অ্যাড্রেস এইটা, যদি আমরা ক্রোমে যাই যদি ফেসবুক লেখা সার্চ দিই, তাহলে কি এইটা এই আইপি অ্যাড্রেসে আমাদের নিয়ে যাবে, যেটা সংখ্যাসূচক অ্যাড্রেস, ঠিক আছে? সংখ্যাসূচক অ্যাড্রেসে কিভাবে একটা ডোমেইন আর সংখ্যাসূচক কিভাবে এক, এটা কি আপনারা ব্যাখ্যা করতে পারবেন? এখন যদি পরীক্ষা আসে কিভাবে একটা আইপি অ্যাড্রেস এবং কিভাবে একটা ডোমেইন এক ব্যাখ্যা করতে পারবেন? সংখ্যাসূচক অ্যাড্রেস হচ্ছে কি একটা ওয়েবসাইটের ঠিকানা, ঠিক আছে? অ্যাড্রেস, সংখ্যাসূচক অ্যাড্রেস মানে এটা সংখ্যা দিয়ে অ্যাড্রেস মিন করে। আর এই সংখ্যাটাকে কি করে, একটা একটা নাম দিয়ে, একটা টেক্সট দিয়ে যখন ব্যবহার করে, সেটা কি হয়ে যায়, একটা ডোমেইন হয়ে যায়, ঠিক আছে? ডোমেইনের অধীনে চলে যায়। এটা হচ্ছে কি একটা কি ডোমেইন মানে টেক্সট অ্যাড্রেস। এটা আমাদের সহজ একটা জিনিস সার্চ দিয়ে পাইতে গেলে কি এই টেক্সট লিখে কি আমরা সহজে সার্চ দিয়ে পাইতে পারি না? যেমন একটা লোক যদি কি করতে চায়, একটা ওয়েবসাইট সার্চ দেবে, ঠিক আছে? একটা ওয়েবসাইট সে সার্চ দিতে চাইতেছে, ঠিক আছে? সার্চ দিতে কি একটা আইপি অ্যাড্রেস যদি লেখে সে 124.124.226.56.09, এরকম একটা ওয়েবসাইট যদি সে সার্চ দিতে চাই আইপি অ্যাড্রেস লেখা, তার জন্য কি আইপি অ্যাড্রেসটা মনে রাখা কি এত সহজ? সহজ হবে না। এর জন্য কি সে একটা সহজ নাম ব্যবহার করতে পারে। নামটা কেমন হতে পারে? সেল
এক্সেল ওয়েবসাইট বা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট কি বা সুইট হোম ওয়েবসাইট যে কোনো একটা নাম ধরিয়া ডোমেইন ডোমেইন ধরে একটা কি সে সার্চ করতে পারে কি ওয়েবসাইটটা সহজে সার্চ করে সে পেয়ে যেতে পারতে আছে। আশা করি বুঝতে পারছেন আইপি অ্যাড্রেস কি আর একটা কি ডোমেইন ডোমেইন মানে কি এই অ্যাড্রেসটা আর যে এই দেখেন এই আইপি অ্যাড্রেস বলতে যে এই নাম ধরে সার্চ দিতেছে না এটাই কি এটা কি ডিএনএস মানে কি ডোমেইন নেম সিস্টেম মানে কি নাম ধরে সার্চ দিতেছে কি করতে আছে নাম ধরে সার্চ দিতেছে কি এই আইপি অ্যাড্রেসের বদলে কি এই নাম ধরে সার্চ দিতেছে না এই জিনিসটাকে বলা হচ্ছে ইয়ার ডোমেইন নেম সিস্টেম মানে কি এই দেখেন ও যদি দেখেন এই জায়গায় কি দেওয়া আছে চাইলে সে এটা দিয়েও কি সার্চ করতে পারতে আছে তার সার্ভার তো না করে কি করতেছে পুরো সার্ভারের অ্যাড্রেসটা লিখতেছে মানে কি নাম ধরে লিখতে আছে মানে ডোমেইন ডোমেইন জিনিসটা ধরে বুঝতে পারছেন আশা করি এই পর্যন্ত ডোমেইনের ডেফিনিশনটা কি ছিল ডোমেইন হচ্ছে নেম ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট বলছে স্বতন্ত্র যেটা একটা টেক্সট অ্যাড্রেস কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে কি করে এটা একটা কোনো সার্ভারে একটা আইপি অ্যাড্রেস যখন দেওয়া থাকে আইপি অ্যাড্রেসটা কি অনেক কঠিন না কিন্তু এই টেক্সট অ্যাড্রেস দিয়ে কি সেটাকে সহজে মনে করা যায় মনে রাখা যায় এর জন্য কি এটা আইপি অ্যাড্রেসকে কি করে প্রতিনিধিত্ব করে প্রতিটি ডোমেইন নেমে এর দুটি প্রধান অংশ ও একটি ঐচ্ছিক অংশ থাকে যথা সেকেন্ডারি লেভেল ডোমেইন আর একটা কি টপ লেভেল ডোমেইন একটা এসএলডি আর একটা টিএলডি আর একটা কি থার্ড লেভেল ডোমেইন ঠিক আছে এগুলো আমরা এখন শিখি যখন কোনো একটা ওয়েবসাইট যেমন থাকে যেমন কি ওয়েবসাইট একটা নাম যায় www.edu.bd এরকম একটা ওয়েবসাইট দেওয়া আছে না এখন আপনারা বলতে পারবেন এই ওয়েবসাইটের টপ লেভেল ডোমেইন কোনটা হবে সেকেন্ড তারপর কি বলছে টপ সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন ঠিক আছে এই দুটো কি বলছে নাম লিখতে বলছে ঠিক আছে একটা ওয়েবসাইট দেওয়া আছে এরকম ঠিক আছে এখন এই ডোমেইনটার কি বের করা লাগবে এসএলডি মানে কি সেকেন্ড লেভেল ডোমেইন এই যে এই জিনিসটার এই অংশটুকু আছে না এই মধ্যের এই অংশটুকু ডব্লু এগুলো থাকে এইটা জিনিসটা এই জিনিসটা সাইডে রেখে দেবেন এই জিনিসটা স্টাফ এই জিনিসটা আছে এইডু হ্যাঁ এইটা আছে না এটা হচ্ছে এস এল ডি মানে কি সেকেন্ড লেভেল ডোমেন আর একটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন টপ লেভেল ডোমেনটা কি আপনারা যে লিখছেন না এই যে বিডি এই বিডি আমরা যে লিখছেন এই বিডি এই জিনিসটা হচ্ছে টপ লেভেল ডোমেন আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন কিভাবে সেকেন্ডারি লেভেল ডোমেন কাজ করে টপ লেভেল ডোমেন কাজ করে ঠিক আছে এগুলা মোটামুটি পারা যায় একটা একটা ছিল কি আমাদের থার্ড বা ঐচ্ছিক ঐচ্ছিক অংশ মাঝে মাঝে এই যে এডুর আগে আরেকটা অংশ থাকে বিভিন্ন ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন সেগুলো হচ্ছে কি ঐচ্ছিক ডোমেন ঠিক আছে যেমন যদি থাকে একটা সামথিং নাম দিই অপু মানে একটা ছেলের ওয়েবসাইট তার ওয়েবসাইট ডট তার কোর্সের নাম ছিল যে কোর্স course.com এই জায়গায় এইটুকু ছিল সেকেন্ডারি লেভেল ডোমেন এইটুকু ছিল টপ লেভেল ডোমেন আর এইটা কি এই যে তার নামটা আছে নামটা কি ঐচ্ছিক ঐচ্ছিক বা সাব ডোমেন ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন ডোমেইনের লেভেলগুলো বুঝতে পারছেন তিনটা লেভেল আছে তিনটা লেভেলের ভাগগুলো এই জায়গায় বুঝাই দিছি কোনটাকে কীভাবে সেকেন্ডারি লেভেল ডোমেন টপ লেভেল ডোমেন এবং থার্ড লেভেল ডোমেন বলা হয় পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইনের এই যে আমরা একটা কি দেখছি টপ লেভেল ডোমেন আছে না এইটা এই টপ লেভেল ডোমেন কোনটা ছিল শেষেরটা কি বলছি আমরা টপ লেভেল ডোমেন এই টপ লেভেল ডোমেন কি করছে টপ লেভেল ডোমেন দ্বারা প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠান কোন দেশে তা বোঝা যায় টিএলডি এর দুটি অংশ রয়েছে ঠিক আছে কি বলছে যে একটা জিনিস খেয়াল করছে টপ লেভেল টপ লেভেলের ডোমেন দ্বারা কি করা যায় প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশে সেটা কি করা যায় বোঝা যায় কি দিয়া টপ লেভেল ডোমেন দিয়া যেমন কি দেওয়া আছে এই জায়গায় যেমন দেওয়া আছে জেনেরিক জেনেরিক মানে কি জেনেরিক মানে হচ্ছে জেনেরিক মানে হচ্ছে কি ধরনের ওয়েবসাইটটা কি ধরনের সেইটা মিন করবে হচ্ছে জেনেরিক কি ধরনের জেনেরিক আর কান্ট্রি হচ্ছে কোন দেশের
সেটা কি মনে করবে কান্ট্রি ডোমেন, ঠিক আছে। যেমন যদি আমি একটা জেনিক ডোমেন দিই, যেমন এই যদি লিখি ডট সিওন ডট কম, লাগলে যে কি এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ধরন কি হবে এটা ডট বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমার হাতের লেখা একটু খারাপ, এগুলো একটু স্কিপ করার ট্রাই করেন, হাতের লেখাটা বুঝতে পারলে হয়েছে আপনারা, এটা বড় কথা, ঠিক আছে। ডট কম এটা হচ্ছে বাণিজ্যিক ডোমেন। যদি তুমি দিই ডট মিল, ডট মিল কি এটা একটা সম্পূর্ণ আমি লেখালাম, আমি মুখে মুখে বলে দিই মার্কিং সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, এটা কি ডট মেল মিলিটারি, ঠিক আছে। মিলিটারি মানে ডট মিল দিয়েছে সংক্ষেপে, ঠিক আছে, বুঝতে পারছেন। ডট ইডু মানে হচ্ছে ইয়া ডট ই ডিইউ, ডট ইডিউ মানে হচ্ছে কি শিক্ষামূলক যেগুলো আছে সেগুলো কি, সেগুলো ওয়েবসাইটগুলো ডট ইডিউ দিয়া কি করে টপ লেভেল লোন, মানে শেষ অংশটা ডট ইডিউ থাকে, বুঝছেন। এগুলো এগুলো শেষের অংশগুলো থাকে, শেষের অংশ জিনিসগুলো মিন করে। তারপরে কি আছে ডট ও, ডট ওআরজি আছে, ডট ওআরজি দিয়ে কি মিন করে, ডট ওআরজি দিয়া অলাভজনক প্রতিষ্ঠান, অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান আছে না যেগুলো দিয়ে কোনো লাভ করতেছে না, সেই প্রতিষ্ঠানগুলো কি ডট ওআরজি দিয়া প্রকাশ করা হয়, মানে কি অর্গানাইজেশন গুলা। তারপর আরো আছে ডট ইএনটি আছে আন্তর্জাতিক, এগুলো আপনারা পাইবেন বইতে, এগুলো আপনারা নিজে পড়বেন। আইএনটি আছে এন, আইএনটি মানে কি আন্তর্জাতিক সংস্থাগুলো আছে আইএনটি দিয়ে প্রকাশ করে। এবার বিভিন্ন শর্ট ফর্ম দিয়া এই প্রতিষ্ঠানের ধরনগুলো, এগুলো আপনাদের বইতে মানে সফট করা আছে, এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে। এগুলো অনেক সময় দিতে পারে, এমসিকিউতে দেয় যে ডট কম দিয়ে এটা কিসের কিসের কোন প্রতিষ্ঠানের ধরন নির্দেশ করে। আশা করি ডোমেনের মধ্যে দেখুন যা যা পড়েছি সবকিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। কি কি পড়াইছি, ডোমেন কি, ডোমেনের তিনটা অংশ, তারপর কি টপ লেভেল ডোমেনের দুইটা অংশ, জেনেরিক ডোমেন মানে কি কি ধরনের ওয়েবসাইটটা সেটা মেনটেন, সেটা মিন করে, আর এটা কি কান্ট্রি ডোমেন মানে কোন দেশের সেই ওয়েবসাইটটা সেইটা বুঝায়, ঠিক আছে। টপ লেভেল ডোমেন দ্বারা কি করে প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠান কোন দেশে সেইটা বুঝায়। পরে যায়, পরে কি আছে ইউআরএল, ঠিক আছে। ইউআরএল জিনিসটা কি, হ্যাঁ আইডিয়া আছে আপনাদের কোনো? আপনারা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইটের নাম সহ বিভিন্ন একদম অ্যাড্রেস সহ দেওয়া আছে, সেই ওয়েবসাইটে কোন জায়গায় রাখা আছে, কোন পাথের মধ্যে রাখা আছে, সেই জিনিসটা মানে পরের পৃষ্ঠে কি বলা আছে, একটি ওয়েব পেজের কি বলছে, একটি ওয়েব পেজের একটি সুনির্দিষ্ট অডিও অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, মানে কি একটা সুনির্দিষ্ট ঠিকানা রয়েছে, সেটা কোন জায়গায় আছে একদম, এবং অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে কোনো জায়গার তথ্য সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা যায়, এক জায়গা যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায়, সেই ঠিকানাকে পেজ ওয়েব পেজ বলে। যেমন কি দেখেন ওয়েব পেজের ইউআরএল নামে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসকে আমরা মাঝে মাঝে কি বলি, একটু আগে আমরা ওয়েব অ্যাড্রেস দেখছি, ওয়েব অ্যাড্রেসকে কি বলে, ওয়েব অ্যাড্রেস মাঝে মাঝে ইউআরএল নামে পরিচিত। ইউআরএল অর্থ শর্ত কি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ঠিক আছে। যেমন আমরা একটু আগে দেখছি, যেমন বিভিন্ন আইপি অ্যাড্রেস দিয়া যেমন ডোমেন দিয়ে এই নামগুলো আমরা দেখছি না, এই ডট বিডি ডট এই পর্যন্ত আমরা দেখছি, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ওয়েবসাইটে আছে এই সম্পূর্ণ জিনিসটা, এই যে এই সম্পূর্ণ জিনিসটা শো করে, ঠিক আছে। এই জিনিসটা যে শো করে না, বাকি এক্সট্রা অংশটা যে শো করে না, এটা কি নামে পরিচিত, ইউআরএল নামে পরিচিত। মানে কি ওয়েবসাইটটার ধরন কি এবং কোন জায়গায় আছে, কোন জায়গায় কিসে রাখা আছে, লগইন পেজ কিসের দিয়ে আমি নিচ্ছি, সম্পূর্ণ জিনিসটা দেওয়া আছে। এই আছে মানে এই জিনিসটা কোন আমি যে সার্ভার কিনছি সেগুলোর ডিটেলস কোন জায়গায় আছে, স্পেসিফিক ভাবে সেই নির্দিষ্ট ঠিকানার নাম দেওয়া আছে, এটাই কি একটা ইউআরএল। দেখেন জিনিসটা বলছে কি প্রতিটি ওয়েব পেজ একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, প্রতিটি দেখছেন ওয়েব পেজের একটা সুনির্দিষ্ট ঠিকানা রয়েছে, এই যে এইটা হচ্ছে ইউআরএল। আশা করি বুঝতে পারছেন। ইম্পর্টেন্ট এইগুলো প্রত্যেকটা প্রত্যেকটা বড় কোশ্চেনে ক নম্বরে আসে বা খ নম্বরে এরকম ব্যাখ্যা চায়, আসতে পারে, এগুলো পড়বেন। আমি যখন স্লাইডটা দিয়ে দেবো এই স্লাইড দিয়ে এই ডেফিনেশনগুলো পড়বেন ভালো মতন। তারপরে কি এখন থেকে আমরা একটু অন্য টাইপ জিনিস দেখবো, এটা হচ্ছে ওয়েবসাইটের ধরন, ঠিক আছে। আমরা এখন ওয়েবসাইট পড়ছি, বিভিন্ন ধরনের ডোমেইন পড়ছি, তারপর সাব ডোমেইন অনেক কিছুই পড়ছি, এখন আমরা পড়বো ওয়েবসাইটের ধরন, ঠিক আছে। ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়, ঠিক আছে। আমি যেটা আমি বলছিলাম মনে হয় পড়ানোর শুরুতে আপনাদের, যে একটা আছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা আছে কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটি কি আপনারা সহজ যদি বলতে চান, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কোনো একটা ওয়েবসাইট কোনো ব্যাকএন্ডে কোনো কাজ করা নাই, জাস্ট স্ট্যাটিক ভাবে, যেমন কোনো যেটা দেখাইছিলাম আমরা, ওই যে কোনটা জানি দেখাইছিলাম, দেখাচ্ছি আর্কাইভ ওয়েবসাইট আমরা দেখছিলাম। জাস্ট আর্কাইভ ওয়েবসাইটে কি সাধারণত পুরাতন কিন্তু জাস্ট ছবির ভিডিও অডিও এগুলো কি শো করে, জাস্ট একটা ওয়েবসাইটে শো করে, এই জিনিসগুলো যে শো করতেছে না,
জাস্ট কোনো ব্যাকএন্ডে কোনো কাজ নাই, যে জিনিসটাগুলো দেখা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। এইটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে কোনো কাজ করতেছে না, জাস্ট এইচটিএমএল ইউজ করছে আর সিএসএস ইউজ করে কয়েকটা ডিজাইন করা আছে, সেইটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনো চলে না, এটার মধ্যে কোনো এডিট করা যায় না, জাস্ট একটা ওয়েবসাইট বানাই এইচটিএমএল সিএসএস দিয়ে বানাইয়া সেটা পাবলিক করে দিতে আছে, এইটা হচ্ছে কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, যে সকল ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট ব্যবহার করার সময় পরিবর্তন হয় না, ওয়েবসাইট ব্যবহার করার সময় কি তথ্যগুলো পরিবর্তন হয় না, যেভাবে আছে সেভাবেই আছে, পরিবর্তন করা যায় না ডাইনামিক ভাবে, সেগুলো তাদের কি বলে স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, যেমন আছে তেমনই, যেমন আপনাদের যদি আমি আর একটু পড়াই তারপর আপনাদের দেখাচ্ছি। আরেকটা কি বলছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কি, চলন্ত ওয়েবসাইট, মানে চলতে আছে ওয়েবসাইটটা রানিং অবস্থায় আমি ঢুকতেছি, সেটা রানিং অবস্থায় ডাটাগুলো চেঞ্জ করতে আছে। যেমন কি যে সকল ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট ব্যবহারের সময় পরিবর্তন হয় না তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলে। মানে কি আপনি ওয়েবসাইটে এখন আছেন, ওয়েবসাইটে বসে আছেন, ওয়েবসাইটে যদি রিফ্রেশ দেন দেখবেন যে ওয়েবসাইটের তথ্যগুলো কি পরিবর্তন হয়ে যাইতেছে, এটা কি ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেজের সমন্বয় তৈরি করা হয়। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, যা অনেক কিছু জাভাস্ক্রিপ্ট, এগুলো সব কিছু সমন্বয় কি, আর মেইন বিষয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেজ অ্যাড করা লাগবেই আপনার, ডাটাবেজ এর সমন্বয় তৈরি করা হয় কি ডাইনামিক ওয়েবসাইট। এখন যদি আপনাদের আমি এই জিনিসটা দেখাই, যেমন ক্রমে যাই, দেখেন ইউটিউবের পেজে ঢুকছি। ঠিক আছে, দেখেন গোল গোল বক্স আছে। ঠিক আছে, এই গোল গোল বক্সগুলো কি কন্টেন্ট লোড হচ্ছে, কন্টেন্টটা এরকম ছিল না, কন্টেন্ট কিরকম ছিল। ঠিক আছে, আমি যদি একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারলে কি হবে, দেখেন কন্টেন্টগুলো কি আবার বক্সে কন্টেন্টগুলো কি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে কন্টেন্টগুলা, এগুলো কি হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইটের এক্সাম্পল। ঠিক আছে, এখন যদি আমি পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, স্ট্যাটিক ওয়েবসাইট। তো আমি স্ট্যাটিক ওয়েবসাইট যদি দেখাই, এই যে আমরা এই ওয়েবসাইটটা আমরা বানাইছিলাম আমাদের প্রজেক্টের সময়, যেমন এইটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, শুধু এইচটিএমএল আর সিএসএস উপরে দিয়ে কাজ করছে। ঠিক আছে, যেমন আমরা যদি এটা কিছু দিই, লোড দিই, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, যেমন আছে তেমনই যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা ভিতরে কাজ হচ্ছে, সেগুলো অত জানা লাগবে না আপনাদের। এই যেমন লোড দিচ্ছি, কিছু চেঞ্জ হচ্ছে না, এটা কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আশা করি বুঝতে পারছেন, যখন ফেসবুকে ঢুকলে আপনারা বারবার লোড দিলে কি তথ্যগুলো চেঞ্জ হতে থাকে, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। আর এইগুলো যেগুলো চেঞ্জ হয় না, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন স্ট্যাটিক ওয়েবসাইট কি আর ডাইনামিক ওয়েবসাইট। এগুলো দিয়ে খুব খুব প্রশ্ন আসে কি। আবার দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট ব্যবহার করার সময় পরিবর্তন হয় না, একটু আগে দেখছেন কি স্ট্যাটিক ওয়েবসাইট আমি যে বারবার রিফ্রেশ মারছি কি পরিবর্তন হচ্ছিল না। আর ডাইনামিক ওয়েবসাইট কি ইউটিউবে যেমন লোড মারছি কন্টেন্টগুলো কি বারবার চেঞ্জ হতে থাকে ইউটিউবের বেলায়। ঠিক আছে, এটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট, যেগুলো কন্টেন্টগুলো বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট এখন কিছু ডিফারেন্স দেখি কি কি দেখতে পারি। স্ট্যাটিক ওয়েবসাইটের স্ট্যাটিক ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটাবেজ আছে, হ্যাঁ, তাহলে কি হবে, নো ডাটাবেজ, ডাটাবেজ না, আর এইটা কি ডাটাবেজ আছে, কারণ কি ডাটাবেজ লাগবে, এটা ডাটাবেজ দিয়ে এটা কি বিভিন্ন ধরনের তথ্যগুলো নিয়ে আসবে, ডাটাবেজ থাকবে। তারপর কি আছে স্ট্যাটিক ওয়েবসাইটে রিফ্রেশ করার কি কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যায়, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আপনাদের স্ট্যাটিক ওয়েবসাইট কি, কন্টেন্টগুলো বলছি তো আরেকবার বলি, যে রিফ্রেশ করার পর কন্টেন্টগুলো চেঞ্জ হয় না, যেমন আছে তেমনই শো করে, জাস্ট তথ্যগুলো শো করছে। ডাইনামিক কি, তথ্যগুলো আমরা দরকার হলে কি চেঞ্জ করতে পারি, এভাবে কি এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক কি, এটা ডাইনামিক মানে কি, এটা ডাইনামিক আমরা বুঝি না, একটা জিনিস চলতে আছে সেটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক কি স্টাক হয়ে রয়েছে, কোনোভাবে চলতে আসে না। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিক। তারপর কি স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা কি করি, শুধু এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করি, এইচটিএমএল এন্ড সিএসএস। আর এইটার মধ্যে কি অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, এইচটিএমএল সিএসএস থাকবেই, সাথে থাকবে যে জাভাস্ক্রিপ্ট থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, তোমার পিএইচপি থাকবে, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সবকিছু থাকবে এই ডাইনামিক ওয়েবসাইটের জন্য ব্যবহার করা লাগবে। ঠিক আছে, তোমার স্লাইডে আছে এগুলো সুন্দর করে পার্থক্যটা। ওয়েবসাইটের ধরনের ডাইনামিক ওয়েবসাইট আর স্ট্যাটিক ওয়েবসাইট কি, স্ট্যাটিক ওয়েবসাইটের মেইন জিনিসটা কি, ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকবে, আর স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেস থাকবে না। ডাটাবেস মানে কি সব তথ্যগুলো থাকবে, তথ্যগুলো কোন জায়গায় কি যাবে এগুলা। ওয়েবসাইটের ধরনের সুবিধা স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট সুবিধা কি, স্ট্যাটিক ওয়েবসাইট খুব সহজ লেভেলের একটা ওয়েবসাইট। জাস্ট কোনো তথ্য যদি আমরা পাইতে চাই, যেমন কোনো পড়া বা কোনো ডকুমেন্ট যদি আমরা সহজে খুঁজতে চাই, সেগুলো
স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে, যেমন কোনো হিস্ট্রি টাইপ জিনিস, এগুলো কি স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে। ওয়েবসাইটটা খুব ডেভেলপ করা সহজ, খুব সহজেই ডেভেলপ করা, যেমন HTML CSS জানলেই আপনি একটা নিজেই একটা বানাতে পারবে স্ট্যাটিক ওয়েবসাইট খুব ইজিলি ভাবে। খুব দ্রুত লোড হয় স্ট্যাটিক ওয়েবসাইট, কি খুব দ্রুত লোড হয় কন্টেন্টগুলো, ঠিক আছে। সহজেই ওয়েবসাইটের লেআউট পরিবর্তন করা যায়, যেমন HTML CSS ব্যবহার করে সহজে ওয়েবসাইটে যেমন এই জায়গাটার নাম আছে সেইটা আপনারা সহজেই নিচে নিতে পারবেন বা এই জায়গায় নিতে পারবেন কি এই স্ট্যাটিক ওয়েবসাইটে। ডেটাবেস না থাকায় অনেক সুবিধা, ডেটাবেস না থাকায় কি অনেক চিন্তা নেই যে ডাটা কোন জায়গায় কোন জায়গায় সুইচ করা লাগবে, প্যারা নাই। জাস্ট HTML ব্যবহার কি HTML CSS ব্যবহার করে ডাটাটা এই জায়গায় এরকম করে বসাই দেবো, জাস্ট কোনো প্যারা নাই। আর অসুবিধা কি স্ট্যাটিক ওয়েবসাইটের, ওয়েবসাইটের তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হবে। এই যে এইটা হচ্ছে বড় কথা, আপনি এই সব কিছু করতেছেন কি সেট করতেছেন কি আপনার ভিএস করে যাইয়া কোড টাইপ করে এই জিনিসগুলো কি করা লাগতেছে, আপনাদের চেঞ্জ করা লাগতেছে। ব্যবহারকারীর কাছে থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। আপনারা যে আপনার ওয়েবসাইটে যে ঢুকবে একটা ইউজার, সেই ইউজার কি ইউজারের তথ্য আপনি পাইবেন না, সে জাস্ট ঢুকে আপনার তথ্যগুলো পড়ে চলে যেতে পারবে, কোনো তথ্য থাকতেছে না, ঠিক আছে। আর কি ইউটিউবের বেলায় কি দেখছেন কি লগ ইন করা লাগছিল, দেখছেন লগ ইন করে তারপর ঢুকে তারপর ইউজারের তথ্যও কিন্তু থাকতে আছে ওই অ্যাডমিনের কাছে, যে এটা সার্ভার দিয়ে সার্চ ইউটিউবটা, তার কাছে কি তথ্য থাকতে আছে। কোনো ইউজার যদি এই ইউটিউবের ওয়েবসাইটে ঢোকে, ডাইনামিক ওয়েবসাইটে, ওয়েবসাইটের তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পারে। এই স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সাধারণত 2-3 পেজের হয়ে থাকে এবং অল্প কয়েকটা তথ্য দেওয়া থাকে, ঠিক আছে। ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি থাকে না, এই ওয়েবসাইটে কোনো ফাংশনই থাকে না, জাস্ট নর্মাল একটা স্ট্যাটিক ওয়েবসাইট থাকে এবং কয়েকটা লেখা থাকে, ফন্ট থাকে, এভাবেই কি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বোঝায়, ঠিক আছে। এবার কি দেখবো আমরা, ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। ডাইনামিক ওয়েবসাইট অনেকভাবে হেল্প করে আমাদের। এটা ওয়েবসাইট চালু অবস্থায় কি কোড পরিবর্তন না করেই খুব সহজভাবে তথ্য যুক্ত ও আপডেট এবং ডিলিট করা যায়, ঠিক আছে। নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট ওয়েব পেজে প্রদর্শনের ব্যবস্থা করা যায়, মানে কি যে ব্যবহারকারী যে ধরনের ওয়েব পেজ চাইতেছে, যে আমি এই ধরনের ওয়েব পেজ চাইতেছি, আমরা তারে সেই ধরনের ওয়েব পেজে কি প্রদর্শন করতে পারবো। যেমন ইউটিউব, আমরা যে কন্টেন্টগুলো দেখি বারবার আমাদের কি সেই কন্টেন্টগুলোই বারবার প্রদর্শন করে, ঠিক আছে। এইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের মানে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা, অর্থাৎ ব্যবহারকারী প্রোফাইল তৈরি হয়ে যায়, নিজের মতন করে প্রোফাইল তৈরি হয়, নিজের মতন করে সে তথ্য দেখতে পারে। অনেক বেশি তথ্য হতে পারে একটা ডাইনামিক ওয়েবসাইটে, ঠিক আছে, কারণ এটা একটা সার্ভার থাকে, এটা ডাইনামিক ভাবে চলতে থাকে না এবং অনেক হাই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এর জন্য কি অনেক বেশি তথ্য থাকতে পারে। ব্যবহারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, ব্যবহারকারী কি যখন এরা যে পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, যখন তার জিমেল দেবে, তার ইনফরমেশনগুলো কি যে যে অ্যাডমিন তার কাছে চলে যাবে। যেমন ইউটিউবের অ্যাডমিন বা যারা সার্ভার প্যানেলে যারা আছে তাদের কাছে আমাদের ইনফরমেশন ইজিলি চলে যায়, কারণ আমরা লগ ইন করে ইউটিউব চালাই, ঠিক আছে। তাদের ইনপুট নেওয়ার ব্যবস্থা আছে ব্যবহারকারীর মানে ইউজারের। ওয়েবসাইট থেকে যে কোনো ফাংশনালিটি যুক্ত করা যায়, ওয়েবসাইট থেকেই আপনার করে যাওয়া লাগবে না, ওয়েবসাইট যে আছে ওয়েবসাইট থেকেই যে কোনো তথ্য যুক্ত করা যায়। আর একটা কি ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা, ডাটাবেস ব্যবহৃত হয় ফলে লোডিং হতে বেশি সময় নেয়, ঠিক আছে। যেমন ইউটিউবে দেখছেন লোড হতে বেশি সময় নিতেছে, ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন ফলে খরচও বেশি, এই ওয়েবসাইটে মেনটেন করা খুব কঠিন হয়ে পড়ে। এবার আপনাদের দেখা যায় এই ডাইনামিক ওয়েবসাইটের জিনিসটা, ঠিক আছে। তো করেন ওয়েবসাইটটা উপরে দিয়ে আমি দেখাইছি আপনাদের, জাস্ট কিন্তু ভিতরে জিনিসটা দেখাই নেই। দেখছেন এটা ওয়েবসাইট, এটা আমরাই বানাইছিলাম, এই যে আপনাদের আমরা দুজন মিলে এটা বানাইছিলাম। এই ওয়েবসাইটে আমরা এটা উপরে দিয়ে তো আমি দেখাছিলাম স্টাডি, কিন্তু যখন আমরা এটা লগ ইন করবো তখন আমরা এই ডাটাবেজের মধ্যে ডাইনামিক ওয়েবসাইটে চলে গেছে। এই যে আমরা এখন এটার মধ্যে দিয়ে বই দেখতে পারবো, বই পড়তে পারবো, ঠিক আছে। সবকিছু কি করতেছে আমরা এটার মধ্যে দিয়া পড়তে পারতেছে, ঠিক আছে, করতে পারতেছে ওয়েবসাইটে, ঠিক আছে। একটা ডাইনামিক ওয়েবসাইটের মতন হয়ে গেছে। যেমন যদি আমি দেখাই এই বইতে আমি ঢুকছি, ঠিক আছে, এই বই আমি পড়তে পারতেছি, রিড করতে পারতেছি, সবকিছু করতে পারতেছে, ঠিক আছে। এখন আমি চাইতেছি কি এই ডাটা স্ট্রাকচার এই বইটা আছে না, এই বইটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এখন আমার কোডিংয়ে যাওয়া লাগবে না, আমি কোডে যাবো না, আমি সহজ ভাষায় আমার অ্যাডমিন প্যানেলে চলে যাবো, যাইয়া এই বুকস আছে বুকসে যাইয়া জাস্ট কী করবো, ডাটা স্ট্রাকচার বইটা আছে এটা আমি কী করবো ডিলিট করে দেবো, শেষ, আমার বইটা ডিলিট হয়ে গেছে। এটা কি ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। এখন যদি লোড মারি দেখবেন এই ডাটা স্ট্রাকচারের বইটা নাই। চলেন যাই তো ওই জায়গায় যাই দেখি তো আছে কিনা, ওয়েবসাইটে যাইয়া অ্যাভেলেবল বুক, এই ডাটা স্ট্রাকচার নাই, চলে গেছে, বুঝছেন। ওয়েবসাইট দিয়ে আমি কি করছি আমার ডাটাগুলোকে আমি চেঞ্জ করতে পারছি, এইটা কি দেখছেন তো এই ডাইনামিক ওয়েবসাইটের ধরন। এই যে কি বলছে, ওয়েবসাইট থেকেই ফাংশনালিটি যুক্ত এবং মোছা যায়, যুক্ত করা যায় যেমন তেমন মোছাও যায় ফাংশনালিটি, কোনো কিছু সহজ ভাষায় মোছাও যায়, ঠিক আছে, বুঝতে পারছেন তো। আর এটা অনেক খরচ, এটা মেনটেন করা অনেক খরচ হয়ে পড়ে, ঠিক আছে, এই ডাইনামিক ওয়েবসাইটটা।
এই গেল কি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। তারপরে আমাদের কি আছে, এই ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট যে এই পার্থক্য আমি আগে দেখছিলাম ফাঁকা রাখছি না, এই পার্থক্যগুলো আছে খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একদম মুখস্থ করে রাখবেন যে দুইটা ওয়েবসাইটে কি কি আছে পার্থক্যগুলো, ঠিক আছে। একদম মানে কয় স্টার, 5 স্টার দিলেও হয় না, এটা অনেক অনেকবার, ঠিক আছে। মুখস্থ করবেন স্ট্যাটিক ওয়েবসাইট কি কি আমি বলছি একবার, আবার পড়লে আপনারা বুঝবেন। এই যে ডাটাবেস থাকে না, এইচটিএমএল সিএসএস ব্যবহার করে, এটাই এইচটিএমএল সিএসএস সাথেও আরো কি অনেক প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর ডেটাবেস থাকে এইটাই, এই জাস্ট পড়ে নেবেন আপনারা, নিজেরা পড়লে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, ওয়েব স্ট্রাকচার। এই থেকে আমরা একটা অন্য টাইপ শুরু, ওয়েব স্ট্রাকচার, ঠিক আছে। ওয়েব স্ট্রাকচার কি, একটা ওয়েবসাইটের কাঠামো বলতে আমরা কি ওয়েবসাইটগুলো পেজগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত থাকে সেটাই কি ওয়েবসাইটের কাঠামো, ঠিক আছে। একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটের সাথে মানে কি একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটের সাথে কিভাবে যুক্ত থাকবে সেটা কি একটা কাঠামোর উপরে ভিত্তি করে থাকে, ঠিক আছে। সেগুলো কি একটা ওয়েব স্ট্রাকচার। যেমন ওয়েব স্ট্রাকচার থেকে আমরা 3 ধরনের ওয়েব স্ট্রাকচার পড়বো। কি 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 ওয়েব স্ট্রাকচার, ট্রি, লিনিয়ার, নেটওয়ার্ক এবং হাইব্রিড, ঠিক আছে। এগুলিতে খুবই 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 অনেকবার প্রশ্ন আছে, ঠিক আছে। কোন ওয়েবসাইটটা বেশি ভালো, কোন ওয়েবসাইটটা ভালো না, ঠিক আছে। এটাতে অনেকবার প্রশ্ন আছে, আমি সেটা আপনাদের লিখে দিতেছি, ঠিক আছে। ট্রি ফার্স্টে আসবে কি কোন ওয়েবসাইটটা সবচেয়ে ভালো, যেমন সবচেয়ে বেশি ভালো ওয়েবসাইট হচ্ছে দেয়া হাইব্রিড। হাইব্রিড ওয়েবসাইট সবচেয়ে ভালো। তারপর হাইব্রিডের পর থাকবে দেয়া ট্রি, ট্রির পর থাকবে দেয়া লিনিয়ার, লিনিয়ার পর থাকবে দেয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে কি সিকোয়েন্স, ঠিক আছে। এই সিকোয়েন্সটা মনে রাখবেন খুব, এটা দিয়ে অনেকবার এমসিকিউ আসে, ঠিক আছে। ওয়েবসাইটের কাঠামো কি কি, চারটা। একটা হচ্ছে ট্রি, লিনিয়ার, নেটওয়ার্ক আর হাইব্রিড, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের চারটা কাঠামো, চারটে ধরন কিভাবে কিভাবে ওয়েবসাইট সজ্জিত থাকে, ঠিক আছে। এখন যদি যাই, ফার্স্টে কি আছে, এটা হবে যে লিনিয়ার, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ঠিক আছে। লিনিয়ার কাঠামোটা কি বলছে কি, যখন কোনো ওয়েবসাইট পেজগুলো একটি সুনির্দিষ্ট ক্রম অনুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। যখন একটা কোনো ওয়েবসাইটগুলো, যেমন আমি যদি এই জায়গায় আজকে আপনাদের দেখাই, যখন কোনো ওয়েবসাইটগুলো এই মনে করেন এই সবকটা একটা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো কি করছে একটা সুনির্দিষ্ট ক্রম অনুসারে, ঠিক আছে। মনে করেন এই সুনির্দিষ্ট ক্রম এই জায়গা দিয়ে যাইতেছে যাইতেছে, আবার কি করতেছে এই জায়গা দিয়া আসতেছে, সুনির্দিষ্ট ক্রম অনুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে, ওই ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বলে, ঠিক আছে। আপনার চিত্রটা মনে রাখবেন কিভাবে আসছে কিভাবে করছে। কোনো ওয়েবসাইটে পেজগুলো একটি সুনির্দিষ্ট ক্রম অনুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। কোনো একটি পেজের পর যদি কোনো পেজে যাওয়া যাবে তা ওই পেজের ডিজাইন ঠিক করে থাকে, ঠিক আছে। ওই পেজের ডিজাইন কি করবে আমাদের ঠিক করে দেবে যে একটা ওয়েবসাইটের পর আমরা ওই পেজের পর আমরা কোন ওই পেজে যাব। পেজগুলোতে এই পেজগুলোতে কী কী থাকবে, নেক্সট থাকবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট, নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতি পেজ দেখতে পারবে। কীভাবে মাধ্যমে, নেক্সট দিয়ে রাখতে পারবে, প্রিভিয়াস দিয়ে রাখতে পারবে, ফার্স্ট দিয়ে রাখতে পারবে এবং লাস্ট দিয়ে দেখতে পারবে কীভাবে আসছে, ঠিক আছে। গেছে কিটা লিনিয়ার গেছে, লিনিয়ার কাঠামো গেছে, ঠিক আছে। এবার দেখবো কি নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে। নেটওয়ার্ক কাঠামো কি, নেটওয়ার্ক কাঠামো মানে একটা ওয়েব পেজ অনেকগুলো একসাথে একসাথে প্রত্যেকটার সাথে কানেক্ট থাকবে, প্রত্যেকটার সাথে কানেক্ট আছে, দেখছেন প্রত্যেকটা কি করছে, প্রত্যেকটা ওয়েব পেজের সাথে কানেক্ট আছে। এটা হচ্ছে কি নেটওয়ার্ক, প্রত্যেকটা ওয়েব পেজের সাথে কানেক্ট থাকবে, প্রত্যেকটা ওয়েব পেজ অপরের সবগুলোর সাথে বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকে, মানে কি সবগুলোর সাথে সবগুলো সংযুক্ত থাকবে। অর্থাৎ হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজগুলো যুক্ত থাকে তেমনই অন্যান্য পেজগুলোর সাথেও তাদের নিজের মধ্যে কি যোগাযোগ থাকবে। এটা হচ্ছে কি নেটওয়ার্ক টাইপের, ঠিক আছে। বারবার খেয়াল করেন লিনিয়ার কোনটা, সিকোয়েন্সিয়ালি যেটা থাকবে ক্রম অনুসারে যেটা থাকবে। নেটওয়ার্ক কোনটা, সবগুলো একসাথে যেগুলো যুক্ত থাকবে। আর একটা কি ট্রি বা হাইব্রিড আপনারা মনে হয় পড়ে আসছেন। ট্রি মানে আইকে আসেন, ট্রি কি একটা ট্রি থাকবে একটা ট্রি থাকবে এভাবে এভাবে যাইতেই থাকবে, এভাবে অনেকগুলো ট্রি দেখতে পাবে। এটা হচ্ছে কি একটা ট্রি।
ট্রি ট্রি কাঠামো হোম পেজের সাথে একটা মানে এটা মনে করেন হোম পেজের সাথে সবগুলো পেজ কানেক্ট থাকবে, এই হচ্ছে মানে হোম পেজের সাথে এই কানেক্টেড এগুলো সবগুলো কি কানেক্টেড থাকবে, বুঝছেন? আর একটা কি ছিল আমার এই পর্যন্ত ছিল, ঠিক আছে। হাইব্রিড পড়ছি, নেটওয়ার্ক পড়ছি, লিনিয়ার পড়ছি, ট্রি পড়ছি, চারটা দেখছেন তো। লিনিয়ার কেমন ছিল, নেটওয়ার্ক কেমন ছিল, আর ট্রি কেমন ছিল। আর হাইব্রিড কোনটা জানেন? হাইব্রিড তোমরা দেখো না, হাইব্রিড হচ্ছে একটা ওয়েব স্ট্রাকচার, এটা মানে খুব আপডেট ফর্ম, এটা মানে আমরা টিপ দিলে কি পরে ওয়েব পেজটা সুন্দর মতন যাইতে পারে, এটা আমি ওভাবে লিখি নাই, কিন্তু এটা জিনিসটা আপনাদের বুঝে এক্সপ্লেন করে। তো ওয়েব পেজ দেওয়া থাকলে পরে ওয়েব পেজটা খুব ইজিলি ভাবে সুইচ করা যায়, এর জন্য এটা খুব ভালো সবগুলোর থেকে, এই তিনোটার থেকে এইটা খুব ভালো, ঠিক আছে। হাইব্রিডটা মাথায় থাকবে আপনাদের। হুম, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা একটু যদি আপনাদের দেখান কোশ্চেনে আসে, যেমন সৃজনশীল আপনাদের দেয়, আমি সৃজনশীলের রাখছি কিছু প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। সৃজনশীল এই কোশ্চেনগুলো দেয়, তখন একটু খেয়াল করবেন, ঠিক আছে। একটা ধারণা দিয়ে দিই, যেমন এটা কিসের দেশে, একটা হেড আছে, হেডের সাথে সব যুক্ত, এটা মানে কি ট্রি। ট্রি এটা কি লিনিয়ার, দেখি আপনারা এখন বুঝবেন, চিত্র দেখে আয়। লিনিয়ার এটা কি, এটা বলেন তো এটা কি হইবে, দেখতে কি মনে হয়, ট্রি মতো মনে হয় না? ট্রি মতো মনে হলে এটা দেখেন, এটা হবে যে কি হবে বলেন তো, লিনিয়ার হবে। লিনিয়ার হবে কেন দেখেন, লিনিয়ার কি আবার আমি এই সাইড থেকে আরেকটা বক্স যুক্ত করে দিতে পারি না, এই যাবে আবার উঠবে, আর এটাকে নিচ দিয়ে আমি দিতে পারি না কাঠামো, তার জন্য এটা কি হবে লিনিয়ার। এটা তো ট্রি দেখে বোঝা যায়। এটা কি হবে, এটা কি নেটওয়ার্ক হবে, দেখে মনে হয় কি এটা নেটওয়ার্কের মতন লাগে, এটা কি নেটওয়ার্কের মতন লাগে না? কিন্তু না, এটা কি হবে, নেটওয়ার্ক হবে না। এই দুটো যে আমি নিচে দিয়ে দিই, নিচে দিলে তো কি হয়ে যাবে, নিচে দিয়ে তো আমি এইভাবে যুক্ত করে দিতে পারি না, যুক্ত করে দিতে পারি দিয়ে কি বলতে পারি, এটা একটা ট্রি, ঠিক আছে, ট্রি। আর এইটা কি, এটা তো দেখে বোঝা যায় লিনিয়ার। এখন আপনারা যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার দেয়, এই দুইটার মধ্যে কোনটা ভালো, আপনারা কম্পেয়ার কিভাবে করতে পারেন দেখেন তো। এই যে আমি কি দিয়েছিলাম আগে, আপনাদের এই ছকটা লিখবেন, এই যে বুঝতে পারবেন যে কি ছিল এই জায়গায়, ট্রি এবং লিনিয়ার। ট্রি আর লিনিয়ার মধ্যে কোনটা বেটার লিখে দিছি না, ট্রি না লিনিয়ার, ট্রি বেটার। ট্রি এখন কেমন বেটার, আপনারা যখন দেওয়া থাকবে কোশ্চেনে ট্রি কেন বেটার, এখন ট্রি সম্পর্কে কিছু ভালো ভালো কথা তো বলা লাগবে, ট্রি কেন বেটার বলবে যে ট্রি হোম পেজে কি ছিল, ট্রি হোম পেজ দিয়া ডাইরেক্ট কানেক্ট করা ছিল এবং ওয়েবসাইট ইজিলি, যেমন আমার যদি এই যে মনে করেন আমার একটা ফিজিক্সের বই খোঁজা লাগবে, ঠিক আছে, তাহলে আমি যাবো কেমনে, যাবো কোন বুকে, ফার্স্ট আমরা এইচএসসি ফিজিক্স বই লাগবে, আমি ফার্স্টে এইচএসসি হোম পেজে যাবো, তারপর এইচএসসি আছে, একটা আছে এসএসসি আছে, ঠিক আছে। কারণ আমি ইজিলি যাইতে পারবো হোম পেজ দিয়ে, আমি এসএসসি যাবো, এসএসসি দিয়ে এই জায়গায় আছে ফিজিক্স, ফিজিক্স বাড়াইছে আছে বাংলা বই, আর আমি কোন জায়গায় যাবো ফিজিক্স না, তাহলে কি ট্রিতে আমরা সিকোয়েন্সিয়ালে যাইতে পারতাম ইজিলি ভাবে ট্রিতে, ঠিক আছে। আর একটা কি ছিল লিনিয়ারে কি এরকম আমি একটা বা একটা যাওয়া লাগবে, মানে প্রত্যেকটা ভিজিট করা লাগে, প্রত্যেকটা ভিজিট করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, প্রত্যেকটা হোম পেজ ভিজিট করে যাওয়া লাগবে, এই জন্য কি এটা সুবিধার না, ট্রি সুবিধার। এবার যদি ব্যাখ্যা করতে চান ট্রি সুবিধা, আর একটা কি ছিল নেটওয়ার্কে কি হয়, নেটওয়ার্কে ওয়েব পেজগুলো এমনভাবে সবকটার সাথে কানেক্ট থাকে, যখন ইউজার একটা ওয়েব পেজে ঢুকতে যায় সেই পেজগুলো আউলাই ফেলায়, মানে গোলাই ফেলায় কোনটার সাথে কোনটা তথ্য আছে, তার জন্য কি ট্রি মানে কি নেটওয়ার্ক সবার থেকে খারাপ, ঠিক আছে। আশা করি এগুলো এখন বুঝতে পারছেন, এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। তো এই লেকচার এই পর্যন্ত ছিল, এই সব ডেফিনেশন পার্টগুলো এটার মধ্যে কভার হয়ে গেছে। সামনে যে মডেল আছে সেগুলো আছে এইচটিএমএল দিয়ে শুরু করা হবে, সেগুলো আপনারা আরো অনেক কিছু শিখবেন। আর এই ওয়েবসাইট সম্পর্কে যা যা আছে সবকিছু এই পর্যন্ত শেষ হয়েছে। এই ওয়েবসাইটের এই যে অনেক এমসিকিউ আসে, আমি ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে দেখাইছি যে কিভাবে সিকিউ গুলো আসে, এভাবে কম্পেয়ার করতে দেয় কোনটা বেটার, কম্পেয়ার কিভাবে আপনারা করবেন বুঝছেন, এই যে আমি লিখে দিছি কম্পেয়ারের সিরিয়ালটা লিখে দিছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। তো আজকে এই লেকচারটা এই পর্যন্তই, আশা করি যা বুঝাইছে বুঝছেন। তো আপনাদের সাথে আবার নেক্সট ইনশাল্লাহ কোনো ভিডিওতে দেখা হবে। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।